রাজনীতিতে দক্ষিণপন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতির সুযোগ পাচ্ছে জামায়াত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেই, আপনার জাতীয় পার্টির একই অবস্থা প্রায়। জামাত আপনার যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয়। পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই জোরে সোরে চলছে নির্বাচনী প্রস্তুতি। অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন বাছাই সম্পন্ন জামায়াতেরও। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠছে। পিআর এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া ভালো, স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। জোট হইতে হবে নট নেসেসারি, এটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। 40 থেকে 50টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সহযোগিতা দরকার প্রবাসীদের, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ, 144 ধারা জারি। সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বৈঠকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পার্বত্য উপদেষ্টার। হজ প্যাকেজ ঘোষণা, সাধারণ ক্যাটাগরিতে 11,000 কমিয়ে 4,67,000 টাকা নির্ধারণ। নিবন্ধন শুরু 27 জুলাই। সুযোগ পাবেন 1,27,000 মুসল্লি। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীর ভিড়। আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য মোতায়েন। বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জাতীয় পার্টি নিষ্ক্রিয় থাকার সুবিধা পাচ্ছে জামায়াত। দলটি লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 5ই আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। রাজনীতিতে দীর্ঘদিনের সহযাত্রী দল দুটির মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব বেড়েছে। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতের বর্তমান অবস্থান এখন বিপরীতমুখী। বাংলাদেশের মানুষের মধ্যে এসব বিষয় নিয়ে নিউ ইয়র্ক সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয় সময় সংবাদের। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় সুবিধাজনক অবস্থানে আছে জামায়াত। বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে যে কয়েকটা দল ছিল, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই চারটেই তো মূল দল ছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই, আপনার জাতীয় পার্টির একই অবস্থা প্রায়। এখন বিএনপি আর জামাত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশেও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে তার বিশ্বাস। সমস্যা হচ্ছে যে আপনার এখানে, আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া
এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে সংশয় কিছুটা হলেও কমেছে বলে মনে করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল জানান, সারা দেশে বিএনপির সম্মেলন হচ্ছে, সাংগঠনিকভাবে দল গোছানো হচ্ছে। নির্বাচনের আগে সময় মতোই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশতক। বিএনপির ভোট পরিকল্পনার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ। নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। তো এই ধরনের সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। তো এর মধ্যে কারা কারা এই ৪০ বা ৫০ জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তাদের দু একজন নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোনো প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভকামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন করেছে। আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি সমানতালে চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে ভোট সহ ৫ দাবিতে আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে দলটি। পাশাপাশি ২৯৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে জোরে সোরে। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াত। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ সেপ্টেম্বর আরও ৭টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য ২৯৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। কিভাবে সংগঠন পরিচালিত হয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে। আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছি। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে
আওয়াজও উঠছে। তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। জোট হইতে হবে নট নেসেসারি, এইটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে, সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী। আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি প্রতিবেদন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় করতালি আর স্লোগানে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রবাসীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো, তাহলে সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। আপনারা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে থাকতো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তারা আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। দেশের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও করা হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনৈতিক থেকে বিরাট গতি সঞ্চার হবে। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার ওপর জোর দেন। আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ। বাংলাদেশের মানুষ বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ ফিরে পারে। আপনারা নতুন নেতৃত্ব বুঝে দিতে আপনারা আপনাদের ভূমিকা পালন করুন। জাতিসংঘে 11 দিনের সফরে এসে 8ম দিনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর এবার নিয়ে দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্কে এলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সরকার প্রধানকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, দেশের জন্য সব সময় প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। সন্ধ্যার সময় আরও থাকছে। টাঙ্গাইলের তিতাসের মূল সঞ্চালন পাইপ ফেটে 12,000 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। মেরামতের জন্য খুঁটি সরানোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 2 লাখ গ্রাহক। আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সুলভ এ 16,500 টাকা কমিয়ে 5,58,000 এবং সাধারণে 11,000 কমিয়ে 4,67,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রথমবার চালু হওয়া বিশেষ প্যাকেজে খরচ পড়বে 6,90,000। ধর্ম উপদেষ্টা জানান, নিবন্ধন শুরু হবে 27 জুলাই।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে ২৬ মে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১,২৭,০০০ জনের মতো। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা জানান ৩টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার চালু হওয়া প্যাকেজ বিশেষে খরচ পড়বে ৬,৯০,০০০ টাকা, প্যাকেজ সুলভে ১৬,৫০০ কমিয়ে ৫,৫৮,০০০ টাকা এবং প্যাকেজ সাধারণে ১১,০০০ কমিয়ে ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ করা হয়। বছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। D+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৯,০০০ টাকা। এই মূল্যের সঙ্গে কম বেশি করে আরো 2টি প্যাকেজ অফার করতে পারবে এজেন্সিগুলো। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে, আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান, এটি প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে সঙ্গে নিতে হবে 50 বছরের নিচে কাউকে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে হজের জন্য ভিসা দেয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে খাগড়াছড়িতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। দুই পক্ষের সঙ্গে বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি চলছে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি। রোববার সকাল থেকে জেলা শহর ও শহরতলিতে দেখা গেছে সব ধরনের যান চলাচল বন্ধ, ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। তবে সাজেকে আটকা পড়া 2000 পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি 3 প্লাটুন আর্মড পুলিশ ও 7 প্লাটুন বিজিবির দায়িত্ব পালন করছে। জারি করা হয়েছে 144 ধারা। এছাড়া দুই পক্ষকে নিয়ে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। আমরা এখন অলরেডি ইলেকশন মোডে আছি, এই ধরনের কোনো ঘটনা ঘটতে আর দেওয়া যাবে না। 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে 3 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এতে এখন পর্যন্ত 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। সন্ধ্যার সময় আরও থাকছে। এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মহারণ কিছুক্ষণ পর নবম শিরোপায় চোখ টিম ইন্ডিয়ার। প্রতিশোধের লক্ষ্য মেন ইন গ্রিনের। টাঙ্গাইলে ফেটে গেছে তিতাসের মূল সঞ্চালন পাইপ। এতে 2 উপজেলায় বিচ্ছিন্ন হয়ে গেছে আবাসিক ও বাণিজ্যিক প্রায় 12,000 গ্যাস সংযোগ। একই সঙ্গে সঞ্চালন পাইপের পাশ থেকে পল্লী বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল 8:30টার দিকে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিতাস জানায় গ্যাসের বাড়তি চাপে ফেটে যায় সঞ্চালন পাইপ। এতে প্রায় 12,000 আবাসিক ও 30টির অধিক বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করে তিতাস। সেদিকে মূল সঞ্চালন পাইপের পাশেই খুঁটি থাকায় সরিয়ে নিতে সংযোগ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ। এতে প্রায় 2 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রৌনক নিয়ন্তা। যাচ্ছি রৌনকের কাছে।
আপনাকে শারদীয় শুভেচ্ছা। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দেবীর অকাল বোধন, কল্পারম্ভ, বিহিত পূজা এবং ঘটে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ষষ্ঠীর আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই ভক্তরা এসেছেন, আমরা দেখেছি ভক্ত এবং দর্শনার্থীরা এসেছেন, তারা প্রার্থনা করেছেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে তারা যুক্ত ছিলেন। তবে বিকেল বাড়ার সাথে সাথে কিন্তু আসলে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু আসলে বেশ ভালো রকম ভিড় আমরা দেখতে পেয়েছি, কারণ মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতাই কিন্তু শুরু হয়েছে সন্ধ্যার পর, ঠিক কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টার দিকে। এবং আমরা দেখেছি এই পূজা মণ্ডপের পর্দা সরেছে এবং দৃশ্যমান হয়েছে প্রতিমা, এবং এই একটা বছর ধরে অপেক্ষায় ছিলেন ভক্তরা এই প্রতিমাকে একটা নজর দেখার জন্য, এবং তারা প্রাণ ভরে দেখছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারি বেঁধে লাইন ধরে ধরে তারা কিন্তু নিয়ম ভঙ্গ করে নয়, নিয়ম মেনেই কিন্তু তারা আসলে আসছেন, দেবী দুর্গাকে দেখছেন, তাদের প্রাণের প্রতিমাকে তারা মন ভরে দেখছেন এবং প্রার্থনা করছেন। তাদের মনে যত বাসনা রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে বিগত একটা বছর ধরে, সেগুলো কিন্তু তারা আসলে দেবী দুর্গার কাছে উপস্থাপন করছেন। আমরা দেখেছি এবং আমরা ভক্তদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আসলে এবারে আসলে প্রতিমার কাছে, দেবী দুর্গার কাছে আসলে তাদের চাওয়া কি, তারা আসলে কি প্রত্যাশা করছেন। তারা বলছিলেন যে এই যে বিশ্ব জুড়ে যে অস্থিতিশীলতা রয়েছে সেটি যেন কাটিয়ে উঠতে পারে পুরো বিশ্ব, সাম্প্রদায়িক অভিন্নতা যেন আসলে না থাকে, সেগুলো আসলে তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে দেবী দুর্গা মর্তে আসার পর এই সমস্যাগুলো আসলে কাটিয়ে উঠবে এবং তারা খুবই আনন্দ মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালে ভারত পাকিস্তান মহরণ, ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা। দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলনে আসেনি টিম ইন্ডিয়া, করেছে রিকভারি সেশন। অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান, এমনকি গণমাধ্যমের মুখোমুখিও হয়নি দলের কোনো সদস্য। চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দু দলের। পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান। টি-20তে দুই দল 15 বারের দেখায় 12 জয় ভারতের। শেষবার এই ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতি 3 বছর আগে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দক্ষিণপন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতার সুযোগ পাচ্ছে জামায়াত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। উত্তপ্ত খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত, 16 সেনা পুলিশ আহত। বিচারের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সবাইকে শান্ত থাকার আহ্বান উপদেষ্টার। এবং হজ প্যাকেজ ঘোষণা, সাধারণ ক্যাটাগরিতে 11,000 কমিয়ে 4,67,000 টাকা নির্ধারণ। নিবন্ধন শুরু 27 জুলাই। সুযোগ পাবেন 1,27,000 মুসল্লি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।